জামিন নামঞ্জুর, কারাগারে বসছেন সাংবাদিক মাহমুদুর রহমান। অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, আশা গয়েশ্বরের। জানাবো আওয়ামী গডফাদার, তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। এবং সর্বশেষ জানাবো সাহায্য করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে আহত সেই মাদ্রাসা ছাত্র মারা গেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামিন নামঞ্জুর, কারাগারে বসছেন সাংবাদিক মাহমুদুর রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র অভিযোগে করা মামলায় দণ্ডিত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে আপিল শর্তে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাহমুদুর রহমানের আইনজীবী সৈয়দ জয়নুল আবদিন মেজবাহ ও শেখ শাকিল আহমেদ জীবন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে 2023 সালে 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ রায় ঘোষণা করেন। রায়ে সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনের 7 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অন্তর্বর্তী সরকার রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, আশা গয়েশ্বরের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দেশে এখনো নির্বাচন হয়নি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা হবে, সেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বিএনপির পক্ষ থেকে আহ্বান করব একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য, যেন স্ব ক্ষেত্রে অবদান রাখি। গয়েশ্বর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়, এটা আন্দোলনের ফসল। যারা আজ সরকারে আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সবাই অরাজনৈতিক। আমরা বিশ্বাস করি তারা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ না করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবেন। যত দ্রুত সম্ভব গণতন্ত্রের সূচনার জন্য একটা নির্বাচন দেবেন। সেই নির্বাচন সব মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন পথ চলা শুরু হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, আমি বিশ্বাস করি বর্তমান অন্তর্বর্তী সরকার উপলব্ধি করতে পারবে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অবিচার করা হয়েছে। দীর্ঘদিন প্রবাসে থেকে তারেক রহমান দিনরাত পরিশ্রম করে জাতিকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন। তিনি আজ বিএনপির সীমানা পেরিয়ে জাতির নেতা হতে সক্ষম হয়েছেন। সুতরাং এই জাতির নেতার বিরুদ্ধে অন্যায়ভাবে যেসব মামলা ও সাজা দেওয়া হয়েছে, সেসব মামলা প্রত্যাহার করবে সরকার। সেটা না করে হলে তা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। বিএনপির সাবেক এই মন্ত্রী বলেন, আশা করি সবার আন্দোলন সংগ্রামকে আমলে নিয়ে এই সরকার আমাদের এসব মামলার হাজিরা থেকে রেহাই দেবে। আর যদি এসব মামলা এখন আমাদেরকে হাজিরা দিতে হয়, তা হবে দুঃখজনক। হিন্দুদের দুর্গাপূজাকে কেন্দ্র করে চলমান বিভিন্ন ঘটনা প্রসঙ্গে গয়েশ্বর বলেন, এখানে কিছু ঘটনাও আছে, আবার কিছু গুজবও আছে। 5ই আগস্টের পরাজিত শক্তিরা বসে নাই, তারা একটা নাশকতা করার চেষ্টা করবে। তবে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমরা বিভিন্ন এলাকায় পাহারা দেব। সেখানে বিএনপির কেউ ব্যর্থ হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী গডফাদার, তার ভয়ে টু শব্দ করতেন না কেউ। শুধু বিরোধী দল নয়, নিজের দলের বিরুদ্ধে মতের নেতাকর্মীদেরও এলাকা ছাড়া করেছেন তিনি। এছাড়া করেছেন অনেককেই, ভেঙে দিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচনী ব্যবস্থা। পছন্দের লোক ছাড়া জনপ্রতিনিধি হতে পারতেন না কেউ। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগানবাড়ি, বিপণী বিতান। গুম খুনের অভিযোগ তো আছেই, এত সব অভিযোগ যার বিরুদ্ধে তিনি হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি.এম. ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম 6 আসনের সাবেক এই সংসদ সদস্য যেন নিজ এলাকায় ছিলেন রাজা। মূলত 2014 সালে সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম। কেউ টু শব্দ করার সাহস পেতেন না তার কারণে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও 2 শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থল রাউজানে যেতে পারেননি। ফজলে করিমের 70 থেকে 80 জনের একটি বাহিনী সক্রিয় ছিল। ধর্মীয় একটি আধ্যাত্মিক সংগঠনের 46টি কার্যালয় গুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতদিন কেউ ভয়ে মুখ না খুললে এখন এলাকায় ফিরছেন, প্রতিকার চেয়ে মামলা করছেন। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করছেন। সরেজমিন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে সব তথ্য জানা গেছে। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন ফজলে করিম। 12ই সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর এলাকায় থেকে ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, জায়গা দখল, গুমের অভিযোগ 12টি মামলা রয়েছে। অবৈধভাবে তার দখলে থাকা জমির তালিকা তৈরি করছে স্থানীয় প্রশাসন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে রাউজান থেকে আওয়ামী লীগের প্রার্থী ABM ফজলে করিম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর থেকে রাউজানে স্থানীয় সরকারের প্রায় সব পর্যায়ে নির্বাচনে বিনা ভোটের প্রচলন শুরু হয়। 2016 সালে অনুষ্ঠিত 14টি ইউপি চেয়ারম্যানের মধ্যে 11টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। 2021 সালে 14 ইউনিয়নের সবকটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা নির্বাচিত হন। 2019 সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী চেয়ারম্যান পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 2023 সালে 3টি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই 3 জন নির্বাচিত হন। তবে 2011 সালে পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েও এলাকায় যেতে পারেননি উত্তর জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল হাসান। তিনি 2018 সালে মারা যান। এরপর 2015 সালে নির্বাচনে ফজলে করিমের পছন্দের প্রার্থীকে পাশ কাটিয়ে দলীয় মনোনয়ন পেতে নির্বাচন করেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দেবাশিস পালিত। কিন্তু নির্বাচিত হয়েও তিনি এলাকায় যেতে পারেননি। 2021 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ফজলে করিমের অনুসারী উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন। সাধারণ সদস্যরা নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ফজলে করিমের লোকজন বাধা, হামলা ও মামলার কারণে টানা 15 বছর এলাকা ছাড়া ছিলেন রাউজান উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, সাধারণ নেতাকর্মী দূরের কথা, আমি নিজেও যেতে পারিনি। সরকার পতনের পর রাউজানে বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যে বিজয় মিছিল ও সমাবেশ করেছেন। একই কথা বলেছেন রাউজানের বাসিন্দা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারও। শুধু বিএনপি নয়, নিজ দলের অনেক নেতাকেও এলাকা ছাড়া করেছেন ফজলে করিম। এসব নেতাকর্মীর মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক দেবাশিস পালিত, উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক মুসলিম উদ্দিন খান তার নির্দেশনা বাইরে গিয়ে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাইলে তাকে এলাকা ছাড়া করা হয়। অন্যরাও এলাকা ছাড়া হন তার মতের বিরুদ্ধে গিয়ে। দেবাশিস পালিত প্রথম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিরোধী দলের মতো পালিয়ে বেড়াতাম। কেউ আমার ফেসবুকে লাইক কমেন্ট করলে তাকে ধরে নিয়ে মারধর করা হতো। ফজলে করিম আমাকে কর্মী শূন্য করে ফেলেছিল। সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মেয়র নির্বাচনের মনোনয়ন ফর্ম কেনায় আমার বাড়িতে হামলা চালায় ফজলে করিমের লোকজন। এরপর থেকে আমি এলাকা ছাড়া। মা বাবার কবর পর্যন্ত জিয়ারত করতে যেতে পারিনি। দেশে ফিরে গত ফেব্রুয়ারিতে মা বাবার কবর জিয়ারত করতে গ্রামে যান ওমানের ওয়ালজিয়া শাখা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা। তার ভাই মোহাম্মদ সোহেল বলেন, ফজলে করিমের লোকজন এসে মসজিদ থেকেই মুসাকে পিটিয়ে বের করেন। পেটুনিতে তার ভাইয়ের মৃত্যু হয়। ভাইয়ের লাশ মসজিদের পাশে ফেলে রেখে যায় খুনিরা। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক নুরুল আলম হত্যা মামলায় তার স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে 1 সেপ্টেম্বর নগরের চকবাজার থানায় মামলা করেন। এতে ফজলে করিম চৌধুরী সহ 17 জনকে আসামি করা হয়। মামলায় বলা হয়, নগরের বাসা থেকে 2017 সালে 29 মার্চ রাতে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল নুরুল আলমকে। পরদিন চোখ, হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয় তার গ্রামের বাড়ি রাউজানের খেলারঘাট কর্ণফুলী নদীর তীর থেকে। নিহতের স্ত্রী সুমি আক্তার বলেন, আমার 3 সন্তানকে এতিম করেছেন ফজলে করিম। এতদিন মামলাও করতে পারেনি। 2013 সালে উপজেলার বাগোয়ানে মোজাম্মেল হক ও মোহাম্মদ সুমনকে পিটিয়ে হত্যা। 2015 সালে যুবদল নেতা আবুল হাশেম। 2019 সালে মুক্তিযোদ্ধা নুরুল আজিম। 2020 সালে যুবদল নেতা আব্দুর রশিদকে খুনের ঘটনায় ফজলে করিম জড়িত বলে দাবি নিহতদের পরিবারের। 2010 সালে চট্টগ্রাম নগর থেকে নিখোঁজ উপজেলা যুবলীগের সাবেক নেতা আজিম উদ্দিন মাহমুদ। 2011 সাল থেকে নিখোঁজ বাগোয়ান ইউপির সাবেক চেয়ারম্যান আবু জাফরকে গুম করার অভিযোগ রয়েছে ফজলে করিমের বিরুদ্ধে। আবু জাফরকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। দুজনের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।